রবীন্দ্রনাথের কৃপণ কবিতা পড়ার পর আপনাদের কি বোধ হয়েছিল জানি না, আমার বিশেষ ভালো লাগেনি। বরং আমি অনেক বেশি করে অনুভব করেছিলাম ভিক্ষুকরূপী সাধারণ মানুষের হাহাকার। সে তো মানুষ মাত্র, কি বা তার ক্ষমতা ভবিষ্যৎ দেখার? কিভাবেই বা সে বুঝবে যে যতটুকু ধান ভগবানকে দেবে ততটুকু ধানই সোনার হয়ে তার কাছে ফিরে আসবে? এমন সাধ্য কি তার যে সেই বোঝে ভগবানের তৈরি এই দুর্ভেদ্য প্রহেলিকা? যাক সে কথা। কিন্তু কেমন হয় যদি এর ব্যতিক্রম কিছু আমরা জানতে পারি? কিরকম ব্যতিক্রম? ধরুন, ভগবান প্রথমে থেকেই ভক্তকে তার অপার করুণার মহিমায় ধন্য করলেন, দুর্ধর্ষ শত্রুদের কবল থেকে মুক্তি দিলেন, স্বপ্নাতীতভাবে তার প্রণয়নীর সাথে তার বিবাহ সম্পন্ন করালেন। সব শেষে ভক্তের কাছে বললেন, সবই তো হলো, তোমার প্রতিদান কোথায়? ভক্ত তখন আবেগাপ্লুত হয়ে যথাসাধ্য দিয়ে এক বিখ্যাত স্থাপত্য কীর্তি তৈরি করলেন। অসম্ভব মনে হচ্ছে তো? স্বপ্ন ভাবছেন? সত্যি কি আমিও জানি না। তবে বিখ্যাত সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তার স্বপ্ন বাসুদেব নামক গল্পে এভাবেই ব্যাখ্যা করেছেন। মধ্য ভারতের এক বিখ্যাত গ্রিক স্থাপত্যের ইতিকথা, যা কিনা গরুড় স্তম্ভ নামে খ্যাত। সেই গরুড় স্তম্ভের নেপথ্য কাহিনী কি? চলুন তাহলে শোনা যাক সেই ব্যতিক্রমী গল্প। খ্রিস্টপূর্ব 2য় শতকের কথা। আজ থেকে প্রায় 2200 বছর আগের তক্ষশিলা। নগরের রাজপথ কোলাহল মুখর। নবরণোদয় নিজ মহিমায় ধীরে ধীরে উচ্চ চূড়ায় ও স্তম্ভে নবপ্রভাতের বাণী ঘোষণা করছে। তক্ষশিলায় সম্প্রতি দেবদেবী মিনার্ভার এক মন্দির তৈরি হচ্ছে, পার্থেননের অনুকরণে। গম্বুজ বা ডোম কোথাও নেই, ছাদ সমতল, অবনীত সুসমঞ্জস্য বিরাট স্তম্ভশ্রেণী। গ্রিক স্থাপত্য গম্বুজের খিলান করতে অভ্যস্ত ছিল না। বহু পরবর্তীকালে সার্সেন সভ্যতার যুগে ইউরোপের উৎপত্তি। সার্সেন তথা মূল সভ্যতার দানি বড় বড় স্প্রিংবিহীন মঠ ও লোহার তৈরি একার ধরনের গাড়িতে মাঝে মাঝে 2-4 জন ধনী বণিক ও গ্রিক জমিদারগণ যাতায়াত করছেন। সুন্দর গ্রিক বালিকাও মাঝে মাঝে রথে চড়ে চলেছে দেবী অ্যাথেনের মতো। ব্রোঞ্জের বিরাট জুপিটার মূর্তি প্রস্তরের ছত্রাবরণ তলে শোভা পাচ্ছে রাজপথের মোড়ে। বণিকগণের আপন শ্রেণীতে কত কি জিনিস কত দেশ থেকে আহরণ করে আনা। একটি সুবেশ বালক ভৃত্য একটি দোকানে এসে বললে, কলা আছে? আছে, দাম বেশি পড়বে। কোথাকার কলা? এই কাঠের গায়ের, বুড়ো টোচ টাটকা দিয়ে যায়। আর আঙুর? এই মদ তৈরি করার জন্য সামান্য কিছু এনেছিলাম, নিয়ে যাও। হঠাৎ রাজপথকে চমকিত করে তুর্য বেজে উঠল। মহারাজ অ্যান্টিআলকিডাসের মহামাত্য দিওন ভ্রমণে বেরিয়েছেন। রাজপথ কাঁপিয়ে শ্বেতাশ্ববাহিত টাঙ্গায় রাজপুরুষ দিওন চলে গেলেন। বালক ভৃত্যটি হাঁ করে চেয়ে রইল। দোকানদার বলে, আরে তোমার কর্তা কোথায় চললেন? বালক তাচ্ছিল্যের সঙ্গে বলে, কি জানি বাপু, সে খোঁজে আমার দরকার কি? ওর ছেলে কি সে এখনো বিদেশ থেকে এসেছে না? তিনি কাল এসেছেন মালক থেকে, সেখান থেকে এসেই অসুখ বাঁধিয়েছেন, তাই তো সকালে ফল নিতে এসছি। বলবো কি, পয়সা কড়ির অবস্থা ভালো না, রাজা মানিয়ে দেন না ঠিক মতো, লুটে পুটে নিয়ে যা চল। দোকানদার অধীরভাবে বলে তো, আরে যাও যাও, আমরা গরিব লোক, আমার দোকানে এসব এগুলি কে শুনবে বলো তো? তোমরা কি বড় লোকেতে রাখো, সব সুন্দর মুখে তো সব জায়গাতেই সব মা। এই কথার মধ্যে কিঞ্চিত বক্রোক্তি ছিল। ভৃত্য সে উক্তি গায়ে না মেখেই চলে গেল। একটু পরে স্বয়ং দিওন পুত্র হেলিওডোরাস এসে ফলের দোকানের সামনে দাঁড়ালো। সুগঠিত দেহ, সৌম্যকান্তি গ্রিক যুবক, রং অনেকটা আধুনিক কালের পেশোয়ারি মুসলমানের মতো। দীর্ঘ দেহ, ঈষৎ কুঞ্চিত কেশ, চক্ষু দুটি নীল নয় কটা। হেলিওডোরাস
চাকা ছুড়বার প্রতিযোগিতায় দুবার সকলকে পরাজিত করে মহারাজ অ্যান্টি আলকিডাসের প্রকাশ্য সভায় পুরস্কার পেয়েছেন। তক্ষশিলার অনেক লোক তাকে চেনে। কপিলা থেকে আনিত বিদেশি সুরা খুব চড়া মূল্যে বিক্রি হয় তক্ষশিলার বাজারে। সাধারণ লোকেদের সাধ্যই নেই তা কেনে। কিন্তু হেলিওডোরাস বন্ধু বান্ধবদের নিয়ে সরাইখানায় বসে ফুর্তি করবার সময় কপিলার সুরা ব্যথিত অন্য কিছু চায় না। ফলের দোকানের মালিক সসম্ভাবে অভিবাদন করে বললে, আরে আসুন আসুন ছোট কর্তা, আমার আজ বড় সৌভাগ্য। এত সকালে আপনার পায়ের ধুলো এই গরিবের দোকানে। হেলিওডোরাস ঈষৎ গর্বিত সুরে বললে, জুজু এখানে এসেছিল? হ্যাঁ কর্তা, এই মাত্র চলে গেল। আঙুর দিয়েছো তাকে? কথার উত্তর দোকানির কাছ থেকে শুনবার আগেই হেলিওডোরাস চলে গেল। দোকানে অনেকক্ষণ এক দৃষ্টে হেলিওডোরাসের অপসৃয়মান সুন্দর চেহারার দিকে চেয়ে রইল। ডিওনের আর্থিক অবস্থা আজকাল সত্যই ভাবারে তিনি সভাসদ বটে, কিন্তু রাজা অ্যান্টি আলকিডাসের নিজের আর্থিক অবস্থাই যা, তাতে সভাসদদের অর্থ সাহায্য করার মতো অবস্থা তার নয়। গান্ধার রাজা জোজিফাস ও পুরুষপুরের গ্রিক তালুকদার হিরাক্লিয়াসের সঙ্গে অনবরত যুদ্ধ লেগেই আছে। রাজকোষের যাবতীয় অর্থ এখন ওই দিকেই ওঠে। আপনি বাঁচলে বাপের নাম। সুতরাং ডিওন ও অন্য রাজকর্মচারীরা ঠিকমতো বেতন পান না। বাজারের বণিক ও প্রজাদের নিকট নানা ছলে অর্থ শোষণ করে। এদের মধ্যে ডিওন প্রধান সভাসদ। সুতরাং তার অত্যাচারে তক্ষশিলার বৃত্তশালী প্রজা ও বণিক মাত্রেই তার উপর যথেষ্ট বিরক্ত। রাজা অ্যান্টি আলকিডাস ব্যাকট্রিয়ান গ্রিক। সুতরাং ভারতীয় প্রজা যত বেশি উৎপীড়িত হয়, গ্রিক ব্যবসায়ী বা প্রজা তা অর্ধেকও নয়। দুবার ভারতীয় বণিক সংঘ প্রতিবাদ করেছিল সভাসদদের অত্যাচারের বিরুদ্ধে। সভাসদ তাতে কি, বিনা পয়সায় জিনিস দেওয়া হবে না, তা তিনি যিনিই হন। ধার নিয়ে উপহার করবেন না সব, কিসের খাতি, এ ব্যবস্থা টেকেনি। গান্ধার থেকে স্বার্থবহ বণিক সম্প্রদায় উষ্ঠপৃষ্ঠে উৎকৃষ্ট সুরা ও বিদেশি ফল নিয়ে আসত। এরা তার উপর অতিরিক্ত শুল্ক বসালে। বাজারে অত চড়া দামে সেসব খাবার লোক রইল না। দুবার রাজার বাজারের দোকান লুট হলো। এইসব নানা উপদ্রব। গ্রিক বণিকগণ যে এই অত্যাচার থেকে একেবারে মুক্ত তা নয়, তবুও তাদের প্রতি অত্যাচার এদের তুলনায় অত্যন্ত কম। হেলিওডোরাসকে ঠিক এই জন্যে কোনো ভারতীয় প্রজা পছন্দ করত না। সে ছিল উচ্ছৃঙ্খল ও উদ্ধত। গ্রিক ছাড়া অন্য কেউ মানুষই নয়, এই তার মত। তার আদর্শ পুরুষ হল লিওনিডাস, যিনি থর্মোপলির গিরিসংকটে অমর হয়ে আছেন। থেমিস্টোক্লিস, তিনি টেম্পি গিরিবর্ত রক্ষা করেছিলেন 10,000 সৈন্যের অধিনায়ক। দিগ্বিজয়ী আলেকজান্ডার, যার বাহুবলে আজ ভারতে গ্রিক রাজ্য সম্ভব হয়েছে। ব্যাকট্রিয়ান গ্রিকেদের জীবনযাত্রা ও আচার ব্যবহার অনেক সময় তার চোখে ভালো লাগত। একজন খাঁটি গ্রিক স্কুল মাস্টার তক্ষশিলার রাজসভায় দিনকত এসেছিলেন। ছেলে পড়াতেন বড় লোকের বাড়িতে। তার নাম পলিফাইস, রীতিমতো পণ্ডিত। তাকে নিয়ে সে সময় কাড়াকাড়ি পড়ে গেল বড় লোকেদের মধ্যে। কে তাকে গৃহশিক্ষক নিযুক্ত করতে পারে, কারণ অ্যাথেন্স থেকে তিনি এসেছিলেন। হেলিওডোরাস তখন বালক। তাকে তিনি বলতেন, তোমাকে দেখে আমার প্রাচীন যুগের গ্রিক যুবকদের কথা মনে পড়ে। শরীরটা স্পার্টার ছেলেদের মতো শক্ত করে। এদেশে কিছু নেই, নামেই গ্রিক। কেন? গ্রীষ্মপ্রধান দেশ, এদেশের গ্রিকরা অতিরিক্ত বিলাসী ও আরামপ্রিয় হয়ে পড়েছে। পূর্বপুরুষদের রক্তের সে তেজ নেই এদের মধ্যে। শুধু তা নয়, এরা দেশি লোকের সঙ্গে যেভাবে মিশে, অনেক দেশি খাদ্য খায় ও পরিচ্ছদ ধারণ করে। যেমন সেদিন এক গ্রিক ভদ্রলোকের গায়ে কাশ্মীরি শাল দেখলাম, ঠিক লজ্জাও করে না। বেশ কথা, কি বলবো, অনেকে এদেশি মেয়েদের সঙ্গে। সেই সময় স্কুল মাস্টারের হঠাৎ মনে পড়ত তার শ্রোতা বালক এবং ছাত্র। স্বজাতির অধঃপতনের দুঃখে যা বলে ফেলেছেন তাই যথেষ্ট। বলে উঠতেন,
তাছাড়া দেখছো না গ্রিক রাজধানী তক্ষশিলা বহুত্ব বিহারে ভরা। যাকে কবিতা মুখস্থ বলে যাও। কখনো কখনো ভীষণ গ্রীষ্মের দিনে তক্ষশিলার কোনো প্রমাদ উদ্যানের নিভৃত কুঞ্জে ছায়াসনে তিনি ছাত্রদের নিয়ে বসতেন। অতীত যুগের গ্রিকেদের বীরত্ব, আত্মত্যাগ প্রভৃতি জ্বলন্ত ভাষায় বর্ণনা করে যেতেন। ইউরিপিডিস ও সাফোর কবিতা আবৃত্তি করতেন। প্লেটোর ক্ষুদ্র ক্ষুদ্র উপদেশাবলী বুঝিয়ে দিতেন। কয়েক বছর তক্ষশিলায় থাকার পর তিনি কোথায় চলে যান হঠাৎ। জনশ্রুতি যে তিনি এই সময় স্বদেশে ফিরতে ব্যগ্র হয়ে উঠেছিলেন। মৃত্যুর পূর্বে আর একবার তিনি প্রিয় জন্মভূমির পবিত্র মৃত্তিকা স্পর্শ করতে চান। সেই থেকে হেলিওডোরাস পূর্বপুরুষদের গৌরবে গৌরবান্বিত। ভারতীয়দের সে ঘৃণাই করে। স্পার্টার যুবকদের আদর্শে শরীর গড়ে তুলেছে। ভারতীয়দের সঙ্গে গ্রিকেরা যে বেশি মেলামেশা করে এটা সে পছন্দ করে না। এমনকি তার পিতা ডিয়নকে পর্যন্ত এজন্য সে ঠিক শ্রদ্ধা করতে পারে না। কারণ 2-3টি ভারতীয় নর্তকীর বাড়িতে এই বৃদ্ধ বয়সেও তার যাতায়াত। যাক সে সব কথা। এদিকে হেলিওডোরাসের উচ্ছৃঙ্খলতা ও অত্যাচারে তক্ষশিলার অনেকেই অতিষ্ঠ। সে লম্পট নয়, কিন্তু সুরাপায়ী, উদ্ধত, লোকের মান রাখে না, দোকানের জিনিস ধারে নিয়ে গিয়ে দাম দেয় না। 2-3টি নরহত্যা পর্যন্ত করেছে সুরার চোখে। কেন তা বলি। মেলিডিয়া নামে একটি রূপসী গ্রিক গায়িকা আজ বছর 2 হলো ব্যাকট্রিয়া ও গান্ধার হয়ে এখানে আসে উপার্জনের চেষ্টা। গান্ধাররা জোজিফাসের সভায় খুব নাম কিনে এসেছে। এখানে সে পদার্পণ করার দিনটি থেকেই তক্ষশিলার অনেক যুবক ও পৌরের নজরে পড়ে গেল। প্রণয়ের প্রতিদ্বন্দ্বিতার হিড়িক শুরু হলো। বহু গ্রিক যুবক, পৌর, এমনকি বৃদ্ধের প্রণয়কে উপেক্ষা করে এদের দলে হেলিওডোরাসও ছিল বটে। সুন্দরী মেলিডিয়া প্রসন্ন দৃষ্টিতে চাইল সুমঙ্গল বলে এক ভারতীয় বণিকের প্রতি। এমনি অদৃষ্টের ফের প্রকাশ্য দ্বন্দ্বযুদ্ধে আহ্বান করে হেলিওডোরাস সুমঙ্গলকে। মেলিডিয়া এতে বাধা দেয়। তারপর একদিন এক সরাইখানায় সামান্য ছলে ঝগড়া বাঁধিয়ে হেলিওডোরাস সুমঙ্গলকে হত্যা করে। খুব গোলমাল বাঁধে। রাজ দরবারে অভিযোগ উপস্থিত হলো হেলিওডোরাসের বিরুদ্ধে। ভারতীয় বণিক সংঘ রাজাকে ধরল, এর সুবিচার করতেই হবে। তাদের কাছে টাকা ধার না করলে রাজার চলে না। ফলে মহারাজ অ্যান্টিআলকিরাস তার সভাসদ ডিয়নকে ডেকে বলে দিলেন কিছু দিনের জন্য হেলিওডোরাসকে সরিয়ে দেওয়া দরকার তক্ষশিলা থেকে। মালবের রাজা ভাগভদ্রের সভায় যে গ্রিক দূত ছিল তার মৃত্যু হয়েছিল সম্প্রতি। সেখানেই আপাতত ওকে পাঠানো হয়। বলা হবে রাজার বিচারে ও নির্বাসন দণ্ড দেওয়া হয়েছে। সুতরাং গত শীত ঋতুর প্রারম্ভে হেলিওডোরাস মালবের রাজা ভাগভদ্রের রাজসভায় প্রেরিত হল। তক্ষশিলায় পুনরায় আসার উদ্দেশ্য ছিল মেলিডিয়ার সন্ধান। কিন্তু হায়, সেই কেলেঙ্কারির পর বেচারি গ্রিক গায়িকা এ রাজ্য ছাড়তে বাধ্য হয়েছে। মেলিডিয়া এখন পুরুষপুরের তালুকদার হিরাক্লিয়াসের অতিথি, অন্তত সেই রকমই জনপ্রবাদ। ডিয়ন বললে, হেলিওডোর, এখানে আবার এসে খুলখুল করছো কেন? বুড়ো বয়সে কি চাকরিটা খাওয়াবো তোমার জন্যে? আরে না, আমি এসেছিলাম শরীর সারাতে। ওখানে যে দেশি বদ্রি আছে তাদের হাতের শেকড় বাকড় ওষুধ খেলে হাতি মারা পড়ে। মানুষ আর দেশটাতেও বড় বিষম জ্বরে। বাবা, তুই আমার নয়নের আনন্দ, কিন্তু জুপিটারের শপথ করে বলছি আমার হাতে একটি পয়সা নেই যা তোমার জন্য রেখে যেতে পারবো। এই হতভাগ্য রাজ্যে কিচ্ছু উন্নতি নেই। এদের ঘুম ধরেছে, ঋণের বোঝা রাজকোষকে ছাপিয়ে উঠেছে। নতুন দেশে যদি কিছু উপার্জন করতে পারে আখেরে তোমারই ভালো। শরতের অপূর্ব জ্যোৎস্নাময়ী রজনী। ডিয়ন তার প্রণয়িনীর বাড়িতে আরো কয়েকটি বন্ধু বান্ধব নিয়ে আমোদ প্রমোদ করতে গেলেন। তক্ষশিলার মধ্যেই এক সংকীর্ণ রাস্তার ধারে বাড়ি। কার্নিশে পাথরের ছোট ছোট খামে, মাঝে মাঝে ফোকর কাটা ইটের নিচু প্রাচীর। একজন বললে,
শুনেছে কাঞ্চীনগরের তালুকদারের ছেলে অ্যারিস্টোটস সম্প্রতি বৌদ্ধ হয়েছে। অন্য বন্ধু বললে, তুমি যা শুনেছ ন্যারিকা সত্যি হওয়া আশ্চর্য না। রাজা মিনান্ডার গ্রিক কুলাঙ্গার, নইলে গ্রিক রক্ত যার গায়ে আছে সে দেশি ধর্ম গ্রহণ করে কি হিসেবে? ও শ্বশুরকে আমি জানি, ব্যাকটেরিয়া তার অনেক কালো গুণ, ভালো বংশের ছেলে, অ্যান্টিগোনাস গোনোটাসের মাসতুতো ভাই, শালার বংশ। ওই রাজা মিনান্ডারের শ্বশুর জামাইয়ের এই কুমতি শুনবার পরে বেচারিয়া তোমাকে সত্য প্রকাশ করেছে। ডিয়ন আজ বেশি সুরাপান করেননি। মন তার ভালো নয়, ছেলেটা আজ কি কাল বাড়ি থেকে চলে যাবে। সঙ্গে এবার তিনি তার প্রিয় বালক ভিক্টর জোজিফাস ওরফে জুজুকে প্রবাসী ছেলের সেবা করতে পাঠাবেন। ডিয়ন অনেকদিন বিপত্তি, বাড়িতে প্রিয়দর্শন পুত্র ও বালক ভিক্টরটিও অনুপস্থিত থাকবে। এক পাল দাসদাসীর মধ্যে তাদের মধ্যে অনেকেই অসন্তুষ্ট, কারণ সময় মতো বেতন পায় না। সন্ধ্যা কাটানো এই বয়সে কি ভালো লাগে? কি যে করবেন। নিয়ারা প্রবেশ করলে, বয়স এসে ডিয়নের চেয়ে অনেক ছোট, তবুও 40-এর কম নয়, কিন্তু দেখায় 30। সোনালি পাট দামি রেশমি অঙ্গাভরণ দুটি বিভিন্ন খণ্ডে বিভক্ত হয়ে ওর গৌর অঙ্গের শোভা বর্ধিত করেছে। কিন্তু মাথায় গ্রিক মহিলাদের ন্যায় পুষ্পমালা, সুন্দর চোখের ভুরু, কাশ্মীরি জাফরানের রেণু, চন্দন ও বাজগার বৃক্ষের আটা মিশিয়ে চিত্রিত করা। তাদের চোখের ভুরু দুটি কালো না দেখে হলদে দেখাচ্ছে। নিয়ারার পিতা ব্যাকট্রিয়ান গ্রিক, কিন্তু মাতা পারস্য দেশী। ন্যানিফাসের কথার উত্তরে নিয়ারা বললে, আমার গুরু এসেছেন, তাই আনন্দে কথাবার্তা বলছিল তার সঙ্গে। ন্যানিফাস বললে, সে আবার কে? তিনি একজন ভারতীয় যোগী, বারাণসী থেকে এসেছেন। ন্যানিফাস বললে, আচ্ছা নিয়ারা, তুমি একজন এদেশি খাপ্পাবাজের পাল্লায় পড়ে গেলে কি বলে? এদের শুরু হলো দেখছি কবে আমাদের মতো ডিওর মুন্ডিত বস্তক বৌদ্ধ ভিক্ষু না হয়ে দাঁড়ায়। সুরাপায়ী বিলাসী স্থূলদেহ ডিয়ন পক্ককেশে পুষ্পমাল্য ধারণ করে একপাশে পর্যঙ্কে শুয়েছিলেন। তাকে মুন্ডিত মস্তক বৌদ্ধ ভিক্ষুর বেশে কল্পনা করে সর্বপ্রথম পৌরা সুন্দরী নিয়ারা হিহি করে হেসে গড়িয়ে পড়ল। পরে ডিয়নের সব বন্ধুই সেই হাসিতে যোগদান করলে। এমন সময় দেখা গেল একজন দীর্ঘ দেহ কৌপিনধারী লোক, সর্বাঙ্গে বিভূতি মাখা, হাতে কমণ্ডুল, আয়ত চক্ষুদ্বয় জ্যোতিষ্মান, কোন সময় ছাদের ওপর এসে দাঁড়িয়েছে। সকলে চমকে উঠল। ডিয়ন বললে, কে তুমি? সন্ন্যাসী বললেন, বাবাজিদের জয় হোক। কি? এ উত্তর শুধু ডিয়ন দিলেন। এই মেয়েটি আমায় বড় মানে, আমি একে এই পাপ জীবন থেকে উদ্ধার করতে চাই। আপনারা এখানে আর আসবেন না। কোথায় যাবো আমরা? তুমি কোন নবাবেলে জানতে পারি কি? সন্ন্যাসী রোষ কোষায়িত নেত্রে বললেন, বৃদ্ধ লম্ব, পরকালের দিন সমাগত, ভয় হয় না এখনো এইসব? সবাই মিলে হুঙ্কার দিয়ে ঠেলে উঠল। এত বড় স্পর্ধা, কিন্তু আশ্চর্য, কারও সাধ্য নেই যে নিজ নিজ আসন ছেড়ে উত্থিত হয়। ডিয়নকে দেখা গেল তার স্থূল দেহ নিয়ে তিনি পর্যঙ্ক থেকে উঠবার চেষ্টায় নানারূপ হাস্যকর অঙ্গভঙ্গি করছেন। এ যেন এক রাত্রির দুঃস্বপ্ন। সন্ন্যাসী মৃদু হেসে বললেন, নিয়ারাকে আমি কন্যার মতো দেখি, মা বলে সম্বোধন করি। ওর পারলৌকিক উন্নতির জন্য আমি দায়ী। তোমাদের মতো সুরাসক্ত লম্পটকে অধঃপতনের পথে নিয়ে চলেছ। তোমাদের সাবধান করে দিয়ে গেলাম, এর পরেও যদি এসো বিপদে পড়ে যাবে। পরে ন্যানিফাসের দিকে চেয়ে বললেন, শোনো, তোমার দিন আসন্ন, এই সুরা ও নারী তোমার মৃত্যুর পথে নিয়ে যাবে। পরকালের কথা চিন্তা করো। এখন থেকে 5 মাসের মধ্যে একটি প্রশস্ত রাজপথের পার্শ্ববর্তী পুরাতন কূপে তোমার মৃতদেহ ভাসছে, আমি দেখতে পাচ্ছি। ন্যানিফাসের মুখ হঠাৎ বিবর্ণ পাণ্ডুর হয়ে উঠল। সুরার নেশা ততক্ষণে তার এবং সকলেরই কেটে গিয়েছে। আর ডিওর, তোমার বংশে একটি অদ্ভুত পরিবর্তন আসন্ন, কিন্তু সেজন্য তুমি ভগবানকে ধন্যবাদ দিও। বিদায়।
আমি চলে গেলে তোমরা পূর্ব অবস্থা প্রাপ্ত হবে। বিদায়। সন্ন্যাসী অন্তর্ধান হওয়ার সঙ্গে সঙ্গে সবাই নিজ নিজ অবস্থা পুনঃপ্রাপ্ত হলেন। দোরের কাছে নিয়ারা দাঁড়িয়ে, তার মুখে মৃদু হাস্য। শরৎ ঋতু শেষ হয়েছে। প্রথম হেমন্তের সুশীতল বাতাস গত গ্রীষ্ম দিনগুলির দাবদাহ স্মৃতিতে পর্যবসিত করে তুলেছে। হেলিওডোরাস মালবে আজ 2 মাস হলো এসছে। বিদিশার উপকণ্ঠে একটি বৃহৎ উদ্যান বাটিকা দূর থেকে তার বড় ভালো লাগে। প্রাচীন অশোক, বকুল, বট, নাগকেশর ও সপ্তপর্ণ তরু শ্রেণীর নিবিড় উদ্যানটি যেন নিভৃত তপবনের মতো শান্তিপ্রদ ও মনোরম। কত পক্ষীকুলের সমাবেশ ও বিচিত্র করতানে ছায়াবিতানগুলি যেন মুখর। একদিন সে কি ভেবে প্রাচীরের একটি নিম্ন স্থান উল্লঙ্ঘন করে উদ্যানের মধ্যে প্রবেশ করলে। উদ্যান তো নয়, যেন নিবিড় বন। বহুকালের উদ্যান, বড় বড় গাছগুলিতে নিভৃত কোণ ও ছায়া রচনা করেছে নানা স্থানে। পাষাণ বাঁধানো বাপি তটে সুন্দর লতাগৃহ, অশোক কুঞ্জ, উৎস, যক্ষ মূর্তি ইত্যাদি খবারা শোভিত নির্জন উদ্যানের মধ্যে কিছু দূরে প্রাচীন দিনের ভারতীয় স্থাপত্য প্রণালীতে নির্মিত একটি বিশাল অট্টালিকা বৃক্ষশ্রেণীর মধ্যে দিয়ে চোখে পড়ে, কিন্তু সেখানে কেউ বাস করে বলে মনে হলো না। হেলিওডোরাস আপন মনে পরিভ্রমণ করতে করতে একটি পাষাণ বেদিতে বসে কিছুক্ষণ বিশ্রাম করলেন। তারপর সেখান থেকে বের হয়ে এসে রথ আঁকিয়ে চলে এলো। সেই থেকে মাঝে মধ্যে উদ্যানটিতে সে যায়, কখনো মধ্যাহ্নে, কখনো সন্ধ্যায়, কখনো একাই জ্যোৎস্নাময়ী রজনীতে। বৎসর প্রায় ঘুরে এলো, শীত এলো, চলেও গেল। পুরুষপুরে এবার তুষারপাতের সংবাদ পাওয়া গিয়েছে। অতি দুর্দান্ত শীতের দিন এবার। ফাল্গুনী চতুর্দশী তিথির মনোরম জ্যোৎস্নালোকে অজস্র বিহঙ্গ কাকলি ও পুষ্প পর্যাপ্তির মধ্যে হেলিওডোরাসের দিনগুলি যেন স্বপ্নের মতো কাটছে। রাজকার্যের অবসানে নিজের রথটি নিয়ে বার হয়ে নগরীর বাইরে বহু দূর পর্যন্ত চলে যায়। এখানে সে প্রায় একা, তবে 2-1টি ভারতীয় কর্মচারীর সঙ্গে বন্ধুত্ব হয়েছে এবং মালবের ভাষা সে একরকম আয়ত্ত করে ফেলেছে এই 1 বৎসরে। এই সময় একদিন সে তার সেই পরিচিত উদ্যান বাটিকাতে ঢুকলো। পথের পাশে রথ থামে। পুষ্পে পুষ্পে নববল্লী পল্লবে, চ্যুতমুকুলের সুবাসে, কোকিল ঝঙ্কারে প্রাচীন উদ্যান তার বৃদ্ধত্ব পরিহার করে নব যৌবনের রূপ পরিগ্রহ করেছে। নিভৃত লতাঘেন যেন গ্রিক রতি দেবতার আসন্ন পাদস্পর্শের আগ্রহে উৎসব বিশেষ সজ্জিত হয়েছে। এই পাষাণ বেদিতে সে মুগ্ধ মনে চুপ করে বসে আছে। এমন সময় কার পদক্ষেপের শব্দে চমকে পিছন ফিরে যা দেখলে তাতে সে বিস্মিত ও বিচলিত হয়ে উঠল। একটি রূপসী তরুণী তার পিছনে কিছু দূরে দাঁড়িয়ে, অপূর্বতার অঙ্গ লাবণ্য, ক্ষীণ কোটিতে রত্ন মেখলা, নিবিড় কৃষ্ণ কেশপাশের টাটকা তোলা যুথিগুচ্ছ। গ্রিক মেয়েদের মতোই দীর্ঘ দেহা, অথচ তরুণী। মেয়েটি অবশ্য ভারতীয়া, সাজ পোশাকে হেলিওডোরাস বুঝল। মেয়েটিও তাকে দেখে অবাক হয়ে গিয়েছে বলে মনে হলো হেলিওডোরাসের। বিস্ময়ে তার চোয়ালু আয়ত কৃষ্ণ নেত্র দুটি স্তব্ধ অচঞ্চল। কিছুক্ষণ দুজনের কেউ কোনো কথা বললে না। তারপর হেলিওডোরাস উঠে দাঁড়িয়ে বললে, ভদ্রে, এই উদ্যান কোথায় আপনাদের? আমি পথিক, বেড়াতে এসে একটু বসেছিলাম। মেয়েটি কোনো কথা না বলে ফিরে চলে যেতে উদ্যত হল। হেলিওডোরাসের মূঢ়তা ততক্ষণে ঘুচেছে। সে হাজার হলো গ্রিক ভদ্রলোক। বিনীত সুরে বললে, একটু দাঁড়াবেন দয়া করে? আমার এই অনধিকার প্রবেশের জন্য আমি বিশেষ লজ্জিত, আমায় যদি ক্ষমা করেন। মেয়েটি যেন কম্পিত অগ্নিশিখা, নিজের মহিমায় নিজে দীপ্তিময়ী। হেলিওডোরাস সসংকোচে তার কথা শেষ করবার অতি অল্পক্ষণ পরে মেয়েটি নম্র সুরে বললে, আপনি কি গ্রিক? হ্যাঁ ভদ্রে। অল্পদিন এসেছেন এখানে? না ভদ্রে, 1 বছর হল। আমি রাজসভার তক্ষশিলার গ্রিক দূত। আমার নাম হেলিওডোরাস। রূপসী বালিকা বিস্ময়ে কৃষ্ণ ভ্রুযুগল
ঊর্ধ্ব দিকে ঈষৎ তুলে হেলিওডোরাসের দিকে পূর্ণ দৃষ্টিতে চেয়ে বললে, ও কেন, আমার কথা কি আপনি শুনেছিলেন? হ্যাঁ, বাবার মুখে শুনেছিলাম, সভায় একজন রাজদূত। হেলিওডোরাস মনে মনে ভাবলে, ইনি বোধহয় কোনো রাজমাত্যের কন্যা হবেন। বললে, আপনার পিতা রাজসভায় কি পদে? আমি অনেককেই চিনি। মেয়েটি কিছু বলবার পূর্বেও আরো দুটি সুন্দরী মেয়ে ওর প্রায় সমবয়সী সেখানে এসে পড়ল কোথা থেকে। ওদের দুজনকে দেখে তারাও যেন অবাক হয়ে গিয়েছে। একজন বললে, কত খুঁজে বেড়াচ্ছি তোমাকে, বাবা এখানে কি হচ্ছে? মেয়ে দুটি বিস্ময়ের দৃষ্টিতে হেলিওডোরাসের দিকে চাইলে। সে দৃষ্টির মধ্যে প্রশ্নও ছিল। হেলিওডোরাস বললে, আমি এখানে বেড়াতে এসে একটু বসেছিলাম। আমি জানতাম না যে আপনাদের বাগান। সেই সময় আপনাদের সখী। মেয়ে দুটি সে কথার কোনো উত্তর না দিয়ে একটু তাচ্ছিল্যের সঙ্গে মুখ ঘুরিয়ে তাদের সখীর দিকে চেয়ে বলে, চলো, মহাদেবী ভাববেন কতক্ষণ বেরিয়েছি। এমন সময় আরো 3-4টি তরুণী সেখানে এসে দাঁড়ালো। তাদের পিছনে দেখা গেল আরো দুটি আসছে। পিছনের মেয়েগুলি কলরব করতে করতে আসছিল। ওদের মধ্যে কে বললে, কি হচ্ছে সব জটলা ওখানে, কি হয়েছে? নব বসন্তের বাতাস যেন মদির হয়ে উঠেছে ওদের সম্মিলিত কণ্ঠের তরল হাস্য কলরবে। চ্যুতমঞ্জরি এই পুষ্প লাবণী তন্নি বালিকাদের নূপুর নিকণে। হেলিওডোরাস প্রথম দ্রষ্টা সেই অপরূপ রূপসীকে সম্বোধন করে বললে, আমি চলে যাচ্ছি, আমার ক্ষমা করুন। আপনার পিতার নামটি তো শুনতে পেলাম না পথে। একজন মেয়ে ভালো করে মুখ না ফিরিয়ে ঈষৎ উদ্ধত স্বরে বলে, ওর পিতার নাম মহারাজ ভাগভদ্র। তারপর সবাই মিলে একদল বনহংসীর মতো লঘু পদক্ষেপে লতাবিতানের অন্তরালে অদৃশ্য হল। হেলিওডোরাস কোন রকমের বাগান থেকে বার হয়ে এলো। স্বয়ং রাজকন্যা মালবিকা এর রূপের খ্যাতি বিদিশায় এসে পর্যন্ত সমবয়সী 2-1 বন্ধু বান্ধবের মুখে যথেষ্ট শুনে এসেছে। নগর চত্বরে ভ্রমণশীল অনেক মেয়েকে দেখে মনে হয়েছে, রাজকন্যা কেমন রূপসী, এইরকম আজ এভাবে আশ্চর্য। হেলিওডোরাসের মাথার মধ্যে কেমন গোলমাল হয়ে যাচ্ছে। কি গরম, আজ বিশ্রী জায়গায় বেশ নেব, এমন গরমে মানুষ দেখে। অপূর্ব রূপসী এই রাজকন্যা মালবিকা, অপূর্ব অপূর্ব দেবী মিনার্ভার মতো মহিমময়ী, অ্যাফ্রোদিতির মতো লাস্যময়ী, রূপবতী সাক্ষাৎ রতিদেবী। অ্যাফ্রোদিতি মূর্তিময়ী প্রণয় কবিতা, সাফর বন্যী জ্বালাময়ী প্রেমের কবিতা। আরো 1 মাস কেটে গেল। গ্রীষ্মকাল এসে পড়েছে। বৃদ্ধা স্ত্রীলোকেরা মাথায় করে ঝাঁকে ঝাঁকে খোরমুজা বিক্রি করতে আনছে বাজারে। এই 1 মাস কি কষ্টে যাপন করেছে হেলিওডোরাস সেই জানে। কাউকে বলতেও পারেনি যে তার সঙ্গে রাজকন্যা মালবিকার দেখা হয়েছিল। কে কি মনে করবে, কার কানে কি কথা উঠবে। এসব হিন্দু রাজ্যের আইন কানুন বড় কড়া, কথায় কথায় প্রাণদণ্ড। মৃত্যুকে সে ভয় করে না, কিন্তু নির্বোধের মতো মৃত্যুকে ডেকে আনবার দরকারই বাকি। সেই দিনটি থেকে তার শয়নী স্বপনে রাজকন্যা মালবিকা। কতবার সেই উদ্যানের আশেপাশে বেরিয়েছে, 2 দিন প্রাণ তুচ্ছ করে ঢুকেও ছিল। সেই পাষাণ বেদিতে গিয়ে বসেছিল, কিন্তু সেই উদ্যান যেমন সেদিনটির পূর্বে ছিল জনহীন, তেমনই এখন। অবহেলিত উৎসমুখ, ভগ্ন যক্ষমূর্তি, বনে জঙ্গলে সমাচ্ছন্ন পুষ্প বাটিকা, লতা গৃহ, শৈবালাচ্ছন্ন প্রাসাদ প্রাসাদ, জনশূন্য অলিন্দ। কিন্তু হেলিওডোরাস আর বাঁচে না। সত্যিকারের প্রেম জীবনে এই প্রথম এসেছে তার বন্যী জ্বালানি। জীবনে আর সব কিছু তুচ্ছ হয়ে গিয়েছে। আর একটিবার সেই অপরূপ রূপসী তরুণী দেবীর সঙ্গে দেখা হয় না। সব কিছু দিয়ে দিতে পারে হেলিওডোরাস, একটিবার চোখের দেখা। সব দিক থেকে অসম্ভব। সে সামান্য রাজদূত, কর্মচারী মাত্র, তাতে বিদেশি বিধর্মী। অন্যদিকে প্রবল প্রতাপ মহারাজ ভাগভদ্রের কন্যা সে। বৈশাখের শেষের দিকে গ্রীষ্মের দাবদাহ আরো বেড়েছে। হেলিওডোরাস কি মনে করে অপরাহ্নের দিকে সে উদ্যান বাটিকাতে
যথার্থক্রমে ভ্রমণ করতে করতে গিয়ে হাজির হলো। পক্ক আম্র ফলের গন্ধ, বৈশাখ অপরাহ্নের উষ্ণ বাতাস। সেই পাষাণ বেদিতে আগেকার মতো সে আবারও বসল। দুবার নিষ্ফল হয়েছে বৃথা প্রতীক্ষা, এবারও হবে সে জানে। তা নয় সেজন্য সে আসেনি, কিন্তু এই লতা গ্রহের বাতাসে যেন তার দেহগন্ধ মিশিয়ে আছে। পক্র আম্র ফলের গন্ধ যেমন মিশে রয়েছে এই নিদাগ অপরাহ্নের বাতাসে। সে স্বপ্ন দেখতে চায়, ভাবতে চায়, কোথায় কোন সুখী প্রেমিক যুগল এমনি জনহীন নিস্তব্ধ সন্ধ্যায় পরস্পরের হাত ধরে জুথি বনে বিচরণশীল। কত কথা, কত প্রণয় গুঞ্জন, কত চুম্বন উভয়ের মধ্যে, সে আর রাজকন্যা মালবিকা। এমন যদি কোনোদিন। ভাবতে ভাবতে বোধহয় তার তন্দ্রাকর্ষণ হয়ে আসে। বরণ তো বটে, হঠাৎ যেন একটি সুন্দর হাস্যমুখ কিশোর মূর্তি তার সামনে এসে দাঁড়িয়ে তাকে এক খেলা দিয়ে জাগিয়ে তুলে বললে, আমি কতকাল অপেক্ষা করব তোমার জন্য, ওঠো ওঠো। কত এলোমেলো স্বপ্ন থাকে মাথায়। হেলিওডোরাস জেগে উঠল। মেয়েদের গায়ে তার খড়গোখানা ঠেসানো রয়েছে হাতে নিয়ে বাগানের বাইরে তার রথের কাছে চলে এল। সত্যি সে উৎক্রান্ত। এমন অবস্থায় সে বেশি দিন এখানে কাটাতে পারবে না। পাগল হয়ে যাবে নাকি শেষে? পথে পা দিতে একটু বৃদ্ধ ভিক্ষুক ওর কাছে ভিক্ষা চাইলে। ও অন্যমনস্ক ভাবে কিছু মুদ্রা তার হাতে দিতে গেল। দেখলে সেটি একটি স্বর্ণ মুদ্রা। ফিরিয়ে নিতে যাবে, কিন্তু পরক্ষণেই অপরিসীম ঔদাসীন্যের সঙ্গে মুদ্রাটি ভিক্ষুকের হাতে ফেলে দিলে। কি হবে অর্থ তার জীবনে? ভিক্ষুক স্বর্ণমুদ্রা হাতে পেয়ে অপ্রত্যাশিত আনন্দে উচ্ছ্বসিত কণ্ঠে বলে উঠল, বাসুদেব আপনার মনোবাঞ্ছা পূর্ণ করুন। হেলিওডোরাসের অন্যমনস্কতা এক চমকে কেটে গেল। বললে, কি বলছিস তুই? এই তা না। ভিক্ষুক ভয় ভয় বললে, খারাপ কিছু বলিনি বাবা, বাসুদেব আপনার মনের বাসনা পূর্ণ করুন, তাই বলছি। কে তিনি? মস্ত বড় মন্দিরের বাসুদেব, জানেন না? খুব জানি, কেন জানবো না? ভারতীয় দেবতার মন্দির দেখেছি তো। তিনি যে বড় জাগ্রত দেবতা বাবা। সে যে যা কেউ মানত করে তিনি তার মনের ইচ্ছা পূর্ণ করেন। আমি একবার। হেলিওডোরাস আর একটি মুদ্রা তার হাতে দিয়ে বললে, যা পালা, মুন্ডু কেটে ফেলে দেবো আর একটা কথা বলি। সেই বৈশাখী জ্যোৎস্না রাত্রে উদ্ভ্রান্ত হেলিওডোরাসের মনে ভিখারির সেই কথা যেন দৈববাণীর আশ্বাস নিয়ে এলো। বাসুদেব, ভারতীয় দেবতা বাসুদেব। মনের বাসনা পূর্ণ হবে তার। সে যা চায়, মালবিকাকে না পেলে বিশাল ইরিথিয়ান সমুদ্র পাড়ি দিয়ে ছাপ পদ বন দেবতাদের খুঁজে বের করবে। সামস দ্বীপের বন্য দ্রাক্ষাকুঞ্জের নিভৃত আশ্রয়ে জলপাই ও মাটল বৃক্ষের ঝোপে ঝোপে আর্দ্র পাষাণ মঞ্চে শুয়ে ওক পাইনের তলে সারা জীবন কাটিয়ে দেবে বন্য ফল খেয়ে। ছাপ পদ সাটিরদের দলে মিশে চিরযৌবনা বনদেবীদের সন্ধানে। অথবা বনদেবীর প্রয়োজন নেই, রাজনন্দিনী মালবিকার সন্ধানে সে চিরযুগ ঘুরবে। পরদিন বৈশাখী পূর্ণিমা। সন্ধ্যার সময় সে গিয়ে বাসুদেবের মন্দিরের বিশাল চত্বরের একপাশে এক গাছতলায় দাঁড়াল। বিশাল পাষাণ মন্দিরের চূড়া ঊর্ধ্বাকাশে মাথা তুলে দাঁড়িয়ে আছে। মন্দিরের অভ্যন্তরে শঙ্খ ঘণ্টার ধ্বনি। দলে দলে মেয়ে পুরুষ চলেছে মন্দিরে। সে জানে তাকে মন্দিরের মধ্যে প্রবেশ করতে হয়তোবা বাধা দেবে, তবুও সে ভিড়ের মধ্যে ঢুকে পড়ল সন্ধ্যার অন্ধকারে গা মিশিয়ে। বেশি দূর যেতে সাহস হলো না। কিন্তু দূর থেকে দেখা গেল গর্ভ দেউলের অন্ধকারে ধাতু প্রদীপের আলোয় বাসুদেবের প্রস্তর মূর্তির মুখ। কোথায় যেন সে এই মুখ দেখেছে, ঠিক মনে করতে পারলেন। কোথায়, কবে? অন্য লোকেদের দেখা দেখি হাত জোর করে সে প্রার্থনা করল, হে বাসুদেব, আমি বিদেশি বিধুনি, তোমার কাছে এসেছি। আমি অন্য ধর্মের লোক বলে তুমি আমার প্রার্থনা অবহেলা করতে পারবে না। কিন্তু আমার নাম হেলিওডোরাস, তক্ষশিলায় আমার বাড়ি, মনে করে রেখো। বাসুদেবের বিশাল মন্দিরের পাষাণ চূড়া বৈশাখী পূর্ণিমার জ্যোৎস্নায় উদ্ভাসিত হয়ে উঠেছে।
নরনারীর ভিড় ক্রমশই বাড়ছে, হয়তো আজ এখানে কোনো উৎসব আছে। একটি লোককে দেখে হেলিওডোরাস তাকে ডাক দিল। তার গলায় উপবিত, কপালে চন্দনের ফোঁটা, শিখায় পুষ্পবাধা। হেলিওডোরাসের অনুমান যথার্থ, সে মন্দিরের একজন পরিচারক ব্রাহ্মণ বটে। লোকটিকে সে বললে, কত লাগে তোমার দেবতাকে কিছু ফলমূল মিষ্টান্ন কিনে দিতে? একজন গ্রিকের এত ভক্তি দেখে বোধহয় লোকটি একটু অবাক হয়ে ওর মুখের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে দেখে বললে, আপনি কি পূজা দেবেন? হ্যাঁ। যা দেবেন আপনি, 2 দিনার 10 দিনার। তক্ষশিলা স্বর্ণমুদ্রা এখানে চলবে? কেন চলবে না হুজুর? সৃষ্টির দোকানে ভাঙিয়ে নিলে চলবে। আচ্ছা, নিয়ে যাও। আমার নাম হেলিওডোরাস, নাম মনে থাকবে? আমার নামে এই মুদ্রা পরিমাণ ফল মূল মিষ্টান্ন কিছু কিনে তোমাদের দেবতাকে দিয়ে দিও, কেমন তো? নিশ্চয়ই, বাসুদেবের নামে দিচ্ছেন, আপনি একজন ভক্ত। আচ্ছা যাও, আমার দক্ষিণাটা। হেলিওডোরাস পূজারীকে আরো কিছু দিয়ে সেখান থেকে বার হয়ে মন্দিরের সিংহদ্বারের কাছে এলো। হেলিওডোরাস পূজারীকে আরো কিছু দিয়ে সেখান থেকে বার হয়ে মন্দিরের সিংহদ্বারের কাছে এলো। সেই দিনটির পর সে মাঝে মাঝে প্রায়ই বাসুদেবের মন্দিরে এসে একবার করে দেবতাকে তার প্রার্থনা জানিয়ে যায়। মাসের পর মাস চলে গেল, মন্দিরের দেবতা তার প্রার্থনা শুনলেন কই? কোথায় তার মানসিক প্রতিমা, যার জন্য এত আকুল প্রতীক্ষা, কেবল হাঁটাহাঁটিই সার। একদিন এই অবস্থায় মন্দির থেকে বাড়ি ফিরে দেখলে তক্ষশিলা থেকে দূত এসেছে রাজা অ্যান্টিআলকিডাসের সেনাপতি অ্যারিস্টোসের পত্র নিয়ে। পত্র খুলে পড়লে এক্ষুনি তাকে আসতে হবে তক্ষশিলা, জরুরি দরকার। হেলিওডোরাস বিস্মিত হল, কিন্তু দূতকে প্রশ্ন করেও কিছুই জানা গেল না। কোনো গোপনীয় রাজকার্যই হবে। সেই দিনই হেলিওডোরাস তক্ষশিলায় প্রত্যাবর্তন করল। সেখানে গিয়ে শুনলে ব্যাপার গুরুতর বটে। মধ্য এশিয়া থেকে যুদ্ধ দুর্মত শ্বেতকায় হুনদল গান্ধার আক্রমণ করে ভারতের দিকে অগ্রসর হচ্ছে। তাদের অত্যাচারে গান্ধার ও কপিলার বহু গ্রাম জনপদ ধ্বংস হয়েছে, বহু নগরী বিধ্বস্ত হয়েছে। পুরুষপুর, বেণুপত্র, মাত্রাবতী, বলভী প্রভৃতি রাজ্যে বিপন্ন। পুরুষপুরের গ্রীকরাজ হিরাক্লিয়াস ও বেণুপত্রের মহাসামন্ত পূজ্য বিষ্ণুবর্ধন তক্ষশিলার সাহায্য প্রার্থনা করেছে। রাজা সৈন্যদল পাঠাচ্ছেন, হেলিওডোরাসকে যেতে হবে যুদ্ধে। হেলিওডোরাস আদেশ পেল সেনাপতি অ্যারিস্টোস ও মহাসামন্ত পূজ্য বিষ্ণুবর্ধনের অধিনায়ক করতে একদল সৈন্য চন্দ্রভাগা পার হয়ে গান্ধারের দিকে অগ্রসর হচ্ছে। ওদের সঙ্গে অবিলম্বে যোগ দিতে হবে। তিন বছর কাটল। আজ বলভী, কাল অন্যত্র, পরশু কপিলা। পর্বত, প্রান্তর, নদী। গান্ধার থেকে পুরুষপুর, পুরুষপুর থেকে গান্ধার। শ্বেতকায় হুনেরা ক্ষুদ্র ক্ষুদ্র দলে বিভক্ত। অনেকবার তাদের সঙ্গে খণ্ডযুদ্ধ হলো মরুভূমিতে, পর্বতের সংকীর্ণ অধিত্যকা, কত গণ্ডগ্রামের রাজপথে। মানুষ মরে পাহাড় হয়ে গেল, যত না যুদ্ধে তত দুঃখ কষ্টে অনাহারে। রাতের আকাশ আলো হয়ে ওঠে, দহমান শস্যক্ষেত্রের বা গ্রাম জনপদের বাসগৃহের রক্ত অগ্নিশিখায়। মানুষ নৃশংস হত্যার লালসায় ক্ষিপ্ত হয়ে উঠেছে। যুদ্ধমান সৈন্যবাহিনীর নির্মম রথচক্রতলে শত শত নিরীহ নারী, শিশু, অসহায় বৃদ্ধ পিষ্ট হয়ে মেদ রক্তে পথের ধরে কর্দমাক্ত করে তোলে। সর্বগ্রাসী প্রলয় দেব করাল কৃপান দুহাতে বন বন করে ঘোরান। শানিত খড়গের ফলকে ফলকে সূর্য কিরণ ঠিকরে পড়ে। কপিলার উত্তর ভাগ শ্মশান হয়ে গেল এই 3 বৎসরে। গভীর নিশীথে সেখানে মুন্ড মালিনী, করালিনী, কাল ভৈরবীর রক্তসিক্ত জিহ্বা লক লক করে অন্ধকারে। শিবাদলের অমঙ্গল চিৎকারে অন্তরাত্মা কাঁপে। একটি খণ্ডযুদ্ধে হেলিওডোরাস হুনেদের হাতে বন্দী হল। কেন তারা তাকে হত্যা করলে না সে নিজেই জানে না। অবাক হয়ে গেল সে। পশুচর্মের তাঁবুতে উটের দুধ ও ছাতু খেয়ে, পর্যুষিত পশু মাংস খেয়ে সে 1 মাস অতি কষ্টে কাটালো। প্রতিক্ষণে মৃত্যুর প্রতীক্ষা করে, অথচ কেন তারা ওকে মারে না কে জানে।
একদিন সে শুয়ে আছে তাঁবুতে, স্বপ্ন দেখলে এক সুন্দর তরুণ তাকে ঠেলা মেরে উঠিয়ে বল, এসো, আমি তোমায় পথ দেখিয়ে দিচ্ছি পালাবার। বাইরে অন্ধকার ছুরি দিয়ে কাটা যায়, এখানে ওখানে হুন প্রহরীদের অগ্নিকুণ্ড। আবছায়া অন্ধকারে চলেছে দুজনে, তরুণ আগে ও পিছনে। পথপ্রদর্শক তরুণের মূর্তি অন্ধকারে অস্পষ্ট, ভালো দেখা যায় না। সম্মুখে অজিরাবতী নদী। নামো নামো, জলে নামো, মাভই। স্বপ্নাচ্ছন্নের মতো চমছে হেলিওডোরাস। কনকনে বরফ গলা জল, প্রথমে এক হাঁটু, পরে কোমর, তারপর এক গলা। আগে যে যাচ্ছে সে বলছে, ভয় নেই, চলে এসো, এই জায়গায় নদীর জল কম, চিনে রাখো এই শাল গাছ, ডুবে যাবে না। এক গলা জলে পড়তেই হেলিওডোরাসের ঘুম ভেঙে গেল। ভোর হয়েছে। স্বপ্নের কথা সে ভাবল, কে এই কিশোর? একে সে কোথাও আরো স্বপ্নে দেখেছে, পরিচিত মুখ। হঠাৎ মনে পড়ল সেই বিদিশার প্রাচীন উদ্যান বিথি, সেই বাপিতক। স্বপ্ন যদি উৎক্রান্ত সে একদিন একেই দেখেছিল। কেন সে বারবার এই কিশোরকে স্বপ্নে দেখে? কে এই তরুণ? সারাদিন সে স্বপ্নের কথা ভাবল। তার দৃঢ় বিশ্বাস হলো আজ রাত্রে সে পালাতে চেষ্টা করলে কৃতকার্য হবে। গভীর নিশীথে তাঁবু থেকে বার হয়ে এলো সে। হাতে পায়ে শৃঙ্খল ছিল না। আসন পান মত্ত হুন প্রহরীরা অগ্নিকুণ্ডের ধারে তন্দ্রামগ্ন। অদূরে অজিরাবতী নদী, সেই শাল গাছ। নিঃশব্দে জলে নেমে চক্ষের নিমেষে সে ওপারে গিয়ে উঠল শালবনের মধ্যে কুব্জ বিষ্ণুবর্ধনের কন্ধাবন। যুদ্ধ শেষ হয়ে গেল সেই শীতকালের প্রথমে। দীর্ঘকাল পরে হেলিওডোরাস তক্ষশিলায় ফিরল। মাসখানেকের মধ্যেই রাজার কাছে প্রার্থনা জানিয়ে মালবেশে পূর্বপদে ফিরে এল। কিসের কোনো আকর্ষণ আনে। একদিন সে নগরীর বাইরে বেড়াতে বেরিয়ে সেই উদ্যান বাটিতে প্রবেশ করল। সেই শৈবালাচ্ছন্দিত পাষাণ বেদী, সেই লতাগৃহ, সেই যক্ষমূর্তি শোভিত বাপিতর, সব তেমনি আছে, যেন কতকাল আগের স্বপ্ন। একদিন সেই রূপসীকে যেন স্বপ্নে দেখেছিল এখানে। সেই বসন্তকালের পুষ্প সৌরভ, সেদিনকার সেই সন্ধ্যাটি, সব যেন হিপোলিটাসের সেই করুণ কবিতাটি স্মরণ করিয়ে দেয়। আপেল গাছের ছায়া, রূপসী কণ্ঠের গান, সুবর্ণের দিন, প্রথম যৌবনের হারানো দিনগুলির দুরাগত বংশীধ্বনি। হায় ভারতীয় দেবতা বাসুদেব, তোমার পাষাণ দেউলের মতো তুমিও কি কঠিন? কিংবা আমি গ্রিক বলে, বিধর্মী বলে আমাকে অবহেলা করলে, কথা কানে তুললে না? সে আজ নেই। সে রূপসী কোন দূর রাজ্যের রাজমহিষী। জীবনে আর তার সঙ্গে দেখা হবে না সে জানে। কেউ বসে নেই তার জন্য 3 বছর। আবার বসন্তকাল। হেলিওডোরাস কি মনে করে এবার ঠিক তেমনি প্রস্ফুটিত কুসুম গন্ধে আমোদিত পথ দিয়ে যেতে যেতে রথ থামিয়ে সেই উদ্যানটিতে প্রবেশ করল। কতদিন এখানে আসেনি। সম্পূর্ণ বাস্তব এই পাষাণ বেদী। শব্দমুক্ত নয়। বিশাল রাজপুরীর অন্তর করে সেই রূপবতী তরুণী রাজনন্দিনীও তো স্বপ্ন নয়। এখানে এসে তবু যেন কেমন একটু স্পর্শ। একদিন এখানকার এই মৃত্তিকায় তো সে এসে দাঁড়িয়েছিল। আজ সে হয়তো বিবাহিতা, কোন দূর রাজ্যের রাজমহিষী। কতক্ষণ কেটে গেল, অপরাহ্ন অবসান প্রায়। বনলক্ষ্মী স্নিগ্ধ বাতাস কুসুম গন্ধে ভরে দিয়েছে। হিপোলিটাসের সেই কবিতা, আপেল গাছের ছায়া, তরুণী কণ্ঠের গীতধ্বনি, সুবর্ণের দুটি। হঠাৎ পাষাণ বেদিকার পিছনে বৃক্ষশ্রেণীর মধ্যে কার পদধ্বনি শোনা গেল। তবে কি সেই কৃষ্ণকায় উদ্যান রক্ষক, যাকে একবার সে কিছু পুরস্কার দিয়েছিল? মুখ ফিরিয়ে চেয়ে দেখে হেলিওডোরাস স্তব্ধ হয়ে রইল বিস্ময়। ঘটনার অপ্রত্যাশিত আকস্মিকতা। সেই অপরূপ রূপসী তরুণী স্বয়ং। হেলিওডোরাস উঠে দাঁড়ালো। মেঘাবরণ ছিন্ন করে বিদ্যুৎ শিখা একেবারে তার সামনে। 3 বছরে তার রূপ এতটুকু ম্লান হয়নি, বরং বেড়েছে। তার চেয়েও আশ্চর্য, তরুণী তার দিকে চেয়ে হাসি মুখে বলল, ও আপনি?
হেলিওডোরাসের ঘোর তখনও যেন কাটেনি, মাথা ও শরীর ঝিমঝিম করছে। সে উত্তর দিয়ে, হ্যাঁ ভদ্র। মেয়েটি বললে, আপনি অনেকদিন এদিকে আসেননি, আপনি ছিলেন না এখানে তাও জানেন। মেয়েদের সঙ্গে যুদ্ধে ব্যস্ত ছিলেন, বীর আপনি, কিন্তু ফিরেছেন কবে তা শুনি। হেলিওডোরাসের গ্রিক রক্ত শরীরের মধ্যেকার শিরায় উপশিরায় আগুন ছুটিয়ে দিল। সে স্থির দৃষ্টিতে তার প্রেমাস্পদার দিকে চেয়ে বললে, আমি ফিরে এসেছি এবং এই উদ্যানেও এসেছি কয়েকবার, কিন্তু আপনাকে দেখছি। মেয়েটি অবাক হয়ে বললে, আমাকে? আপনাকে খুঁজেছি এই 3 মাস ধরে। গান্ধার থেকে ফিরে পর্যন্ত কত দিন এসেছি। মেয়েটির মুখ যেন অতি অল্প সময়ের জন্য কিসের দীপ্তি ও শ্বেত পদ্মের আভাযুক্ত গণ্ডস্থল যেন অতি অল্প সময়ের জন্য রক্তিম হয়ে উঠল। সে বললে, আচ্ছা, আমি শুনেছি আপনি নাকি যুদ্ধে যাবার পূর্বে বাসুদেবের মন্দিরে যাতায়াত করতেন, তাই? হ্যাঁ ভদ্রে, কে বললে? সবাই বলে আপনি গ্রিক, আপনার ওখানে যাতায়াত নিয়ে নগরীর লোকজনের মধ্যে একটা কৌতূহলের সৃষ্টি হবেই তো। আপনি কি আমাদের দেবতাকে মানেন? মানি, আর বিশেষ করে মানছি। বাসুদেব অতি দয়ালু দেবতা, মানুষের প্রার্থনা উনি শোনেন আর বুঝি না। মেয়েটি ঈশ্বর সুরে বললেন, কেন? আমি অভয়দেবের ভক্ত, মার্জনা করবেন একজন বিদেশি লোকের প্রকল্পটা। মেয়েটির মুখ হঠাৎ যেন বিবর্ণ হয়ে গেল। পরক্ষণে সেই মুখ সাহস ও কৌতূহলের দৃষ্টি ফুটে উঠল। সেই সঙ্গে তুমি লজ্জাও। মেয়েটি যেন আগে থেকেই অনুমান করেছে সে কি শুনবে এই রূপবান গ্রিক যুবকের মুখ থেকে। হেলিওডোরাস বললে, তবে আপনাকে আর বার দেখবো এই প্রার্থনা করেছিলাম দেবতার কাছে। মেয়েটি রক্তিম মুখে চুপ করে চেয়ে রইল মাটির দিকে। কি দীপ্তিময়ী মহিমময়ী মূর্তি! নিবিড় কৃষ্ণ কেশপাশ সেদিনকার মতোই রক্ত জবা ও দুথিগুচ্ছ। গ্রীবার কি অদ্ভুত ভঙ্গি! হেলিওডোরাস বললে, আপনাকে না দেখলে বাঁচবো না। আমি 3 বৎসর ভ্রান্তের মতো রয়ে গেছি। মেয়েটি প্রসন্ন হাসে বললে, কি হবে বলুন দেখে? দেবী যেন জাগ্রতা হয়ে উঠেছেন। এই অদ্ভুত প্রসন্ন হাসির মধ্য দিয়ে অন্তঃসজ্জা থেকে সদ্য জাগ্রত প্রেমের ও করুণার দেবী যেন মূর্ত হয়ে উঠেছেন। হেলিওডোরাস সহাস্যে বলল, শুধু দেখবো দেবী, আমার হৃদয়ের সমস্ত অর্থ। যদি কোনোদিন এই জন্য যেতেন আপনি বাসুদেবের মন্দিরে? ঠিক বলছেন? মিথ্যা বলি, কত পুজো নিয়েছি পূজারীদের হাতে। আর হেলিওডোরাস কুণ্ঠিত মুখে চুপ করে রইল। আর কি? মনোবাসনা পূর্ণ হলে বাসুদেবকে মূল্যবান কিছু উপহার দেব। রাজকন্যার মুখে মৃদু হাসি ফুটে উঠল। বাসুদেবর মূল্যবান উপহার পাওয়ার প্রত্যাশা করেন কিনা এই বিদেশি যুবক বড় সরল, মায়া হয় ওর উপর। রাজকন্যা বললেন, একদিন আমরা বাসুদেবের মন্দিরে গিয়ে আপনাকে দেখি। হেলিওডোরাস বললেন, আমাকে? মন্দিরের সিংহদ্বারের কাছে আপনি একজন পূজারী ব্রাহ্মণের সঙ্গে কথা বলছিলেন। আমি আমার সখীদের সঙ্গে মন্দিরে ঢুকছি, সুনেত্রা আমাকে দেখালেন। সুনেত্রাকে ডাকি। একটু পরে যে মেয়েটিকে সঙ্গে নিয়ে রাজকন্যা ফিরলেন, তাকে প্রথম দিনই হেলিওডোরাস এখানে দেখেছে। সুনেত্রা এসেই হেসে বললে, আপনাকে আমরা কতদিন এখানে খোঁজ করেছি, আমার সখী। রাজকন্যা তর্জনী তুলে শাসনের ছলে লজ্জার মুখে বললেন, চুপ। সুনেত্রা বললে, এখানে আর আসলেন না কেন? যুদ্ধে গিয়েছিলেন বুঝি? হ্যাঁ, কিন্তু ফিরে এসেও তো কয়েকবার এসেছি ভদ্রে। রোজ রোজ তো আর পরের বাগানে আসতে পারি না। সুনেত্রা ভ্রুকুঞ্চিত করে বললে, রোজ রোজ কি আমরা আপনার সন্ধান করতাম নাকি? আপনি দেখছি বড় শিষ্ট। যান এখান থেকে আজ। জানেন, এটা আমার সখীর মাতামহ সঞ্জয় দত্তের বাগান। নাতনিকে দিয়ে গিয়েছেন তিনি। এই শুধু আমার সখীর নিজস্ব বাগান, কারো অনুমতি ছাড়া এখানে কেউ ঢুকতে পারে না। আপনি কার অনুমতিতে এখানে ঢুকেছেন জিজ্ঞাসা করতে পারি কি? রাজকন্যা সকণ্ঠ প্রতিবাদের সুরে বলে, ও কি সুনেত্রা? পরে হাসি মুখে হেলিওডোরাসের দিকে চেয়ে বললেন, আমাদের হুমযুদ্ধের গল্প শোনাবেন? হায় দেবতা অ্যাপেলো বেলভেডিয়ার, প্রতিদিন চতুরস্র যোজিত রথে সারা আকাশ পরিভ্রমণ করে সন্ধ্যায় ফিরে আসেন নিজ গৃহে।
আপনি দেখেননি হেলিওডোরাসের দুঃখ, ডিওন পুত্র হেলিওডোরাসের? আপনি কি এখন আবার দেখছেন না কত দুপুরে, কত সুন্দর সড়ক ও শীতের অপরাহ্নে বিদিশার পূর্বতন মহামাত্র সঞ্জয় দত্তের প্রাচীন উদ্যান বাটিকায় দুটি প্রেমিক হৃদয়ের গোপনে লীলা খেলা? শুনছেন না তাদের আনন্দ গুঞ্জন? মাধবী পুষ্পমঞ্জরীর আড়ালে যার বিকাশ, উদ্যান বাটিকার অরণ্যচ্ছায় তার ব্যাপ্তি, দুটি তরুণ হৃদয়ে সে সসংকোচ প্রেম, বিচ্ছেদকালীন ব্যাকুলতা। দেখেননি এসব? না দেখেছেন, না দেখেছেন, হেলিওডোরাস আর আপনাকে চায় না। দুঃখের দিনে যিনি কৃপা করে তার মনোবাসনা পূরণ করেছেন, সেই দেবতাই হেলিওডোরাসের একমাত্র উপাস্য। ভারতবর্ষের পবিত্র মৃত্তিকায় সেই দেবতার অপার করুণার এই ইতিহাস সে অক্ষয় করে রেখে যাবে, যদি গ্রীক রক্ত তার বেঁচে থাকে। একদিন মালবিকা বললে, হেলিওডোর, বাবাকে বলো। মহারাজা কি শুনবে? তাহলেও তুমি বলো, গুপ্তভাবে আমাদের এমন সাক্ষাৎ আর বেশি দিন চলবে না। আমিও তোমাকে চাই মালবিকা, আমারও চলবে না তোমাকে না পেলে। সব হয়ে যাবে বাসুদেবের কৃপায়। চলো আজ দুজনে মন্দিরে যাই, তুমি একদিক থেকে, আমি অন্য দিক থেকে। মানত করে আসি তার কাছে, তার কৃপায় সব সম্ভব। হেলিওডোরাস ইতিমধ্যে রাজসভায় যথেষ্ট সুখ্যাতি অর্জন করেছিল নানা দিক থেকে। তক্ষশিলার প্রধান অমাত্যের পুত্র সে। উভয় রাজ্যের মধ্যে একটা মৈত্রী বন্ধন দৃঢ় হয়ে উঠেছে হেলিওডোরাসের রাজদূতের উপস্থিতিতে। তরুণ দলের সে একজন নেতা। তার সুঠাম দেহকান্তি ও পুরুষোচিত ক্রীড়া ও ব্যায়াম নৈপুণ্যের জন্য তরুণ নাগরিকগণ তাকে অত্যন্ত মানে। তার উপর হেলিওডোরাসের খ্যাতি রটে গিয়েছিল যে সে গ্রীক হলেও বাসুদেবের একজন ভক্ত। নৃপতি ভাগভদ্র প্রথমে আপত্তি করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তিনি হঠাৎ কেন এ বিধায় সম্মতি দিলেন তা কেউ জানে না। স্বয়ং মহামানী পট্টমহাদেবী কুমার ললিতা তার খবর রাখেন। সেদিন নিশীত রাত্রে রাজা ধর্মাক্ত কলেবরে পর্যন্ত ধর্মর করে ঘুম ভেঙে উঠলেন। রাজ্ঞী ব্যস্তভাবে বললেন, কি হয়েছে গো, অমন করছো কেন? রাজ্ঞী স্বর্ণভৃঙ্গার থেকে জল দিয়ে বললেন, কি হয়েছে, কি হয়েছে? নৃপতি এক দুঃস্বপ্ন দেখেছেন। এক চণ্ড পুরুষ তার কাছে এসে এক বিশাল শুল আস্ফালন করে হুঙ্কার দিয়ে বলছেন, আমি কি চেনো? তোমার বংশের কুলদেবতা হেলিওডোরাসের সঙ্গে তোমার কন্যার বিবাহে যদি সম্মতি না দাও, তবে তোমার পালন কার্য বিষ্ণুরের আয় করে উঠিয়ে দক্ষিণ সমুদ্রে ফেলে দেবে। ও আমার জন্মান্তরের রক্ত। বলেই সেই চণ্ড পুরুষটি ভীষণ হুঙ্কার ছাড়লেন। শুলের অগ্রভাগ থেকে রক্ত অগ্নিশিখা যেন দাও দাও করে পরিব্যাপ্ত হয়ে পড়ল ঘরে ঘরে। কি ভীষণ দুঃস্বপ্ন। রাজ্ঞী বললেন, বেশ তো, হেলিওডোরাস সুন্দর ছেলে, তাকে আমি দেখেছি। মালবিকার সঙ্গে তাকে বড় সুন্দর মানাবে। তোমার মেয়েরও সম্পূর্ণ ইচ্ছা। রাজ্ঞী হতাশার সুরে হাত দুটি শূন্যের দিকে ছুঁড়ে বলে, নির্বোধ নিয়ে ঘর করা যায় তো অল্প বুদ্ধি নিয়ে ঘর করা চলে না, কথাতেই বলেছে। ওরা হলো আজকালকার মেয়ে, আর কি আমাদের মতো সেকাল আছে? কোনো অমত করো না। হেলিওডোরাস আমাদের ধর্ম গ্রহণ করবে বিয়ে হলে, তুমি দেখো। আর ওরকম আজকাল তো হচ্ছে। তক্ষশিলায় আমার এক পিস্তুত বোনের ননদের যে একজন গ্রিক তালুকদারের সঙ্গে বিয়ে হয়েছে। অতএব হেলিওডোরাসের সঙ্গে মালবিকার বিবাহে বাধা রইল না। পিতা ডিওন পত্রবাহকের হাতে লিখে পাঠালেন, সুখের কথা বাবা, আমি তোমার এক পয়সা দিয়ে যেতে পারবো না। নিজের আর্থিক যাতে ভালো হয় তাই করো। অর্থই গান্ধারের আপেল, কপিলার সুরা এবং কাশ্মীরি শাল। রাজকন্যাকে বিবাহ করো, ক্ষতি নেই, আখেরে দেখে নিও। হেলিওডোরাসের সঙ্গে মালবিকার বিবাহের কয়েকদিন পরে রাত্রে গভীর সুষুপ্তির মধ্যে হেলিওডোরাস দেখলে সেই নবীন সুন্দর কিশোর তাকে ঘুমের মধ্যে ঠেলা দিয়ে আবদারের সুরে
অভিমানে রাঙা ঠোঁট ফুলিয়ে বলছে, আমার কথা মনে আছে? আমায় যা দেবে, কবে দেবে, মনে থাকবে? হেলিওডোরাস চিনলে 2 বৎসর পূর্বে মহামাত্য সঞ্জয় দত্তের উদ্যানে এই কিশোরকে সে স্বপ্নে দেখেছিল। কোন তাঁবুতের রাতের অন্ধকারে একেই সে স্বপ্নে দেখে। একদিন মন্দিরে গিয়ে বিগ্রহের মুখ দেখে তার মনে হয়েছিল কোথায় যেন এ মুখ সে দেখেছে। আজ সে বুঝেছে। হেলিওডোরাস বিস্ময়ে ও আনন্দে শিউরে উঠল ঘুমের মধ্যে। ইনি সেই পরম করুণাময় বাসুদেব। জয় হোক তার, জয় হোক স্বপ্ন বাসুদেবের। হেলিওডোরাস তোমাকে ভুলবে না। হেলিওডোরাস ভুলেও নি। 2000 বছর মহাকালের বিথিপথের অস্পষ্ট কুজ্ঝটিকায় কোথায় মিলিয়ে গিয়েছে। বিদিশা নগরী ও তার বাসুদেব মন্দির আজ অতীতের ভগ্নস্তূপ, কিন্তু তার প্রাঙ্গণতলে পরম ভাগবত হেলিওডোরাসের বিশাল গরুর স্তম্ভ ভক্ত ও ভগবানের স্মৃতিচিহ্ন বহন করে আজও মাথা তুলে দাঁড়িয়ে আছে। ওং নমো ভগবতে বাসুদেবায়।